আচ্ছা, আগের দিন আগের দিন আমরা কোনটা করেছিলাম যেন? শেষ করেছিলাম অলৌকিক শেষ করেছিলাম না নানা রঙের দিন শেষ করেছিলাম? আগের দিন আমরা নানা রঙের দিন শেষ করে ফেলেছিলাম, তাই তো? একটু বলো আমাকে, আমার খেয়াল আসছে না আগের দিন আমরা কি করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের কে বাছাই পড়া হয়ে গেছে। আহ, অলৌকিক পড়া হয়ে গেছে। নানা রঙের দিন পড়া হয়ে গেছে, তাই তো? আর বিভব কিছুটা হয়েছে। বিভাগ কিছুটা হচ্ছে, ঠিক আছে, মানে একটা একটা করে পার্ট শেষ করবো, চাপ নেই। তো বেসিক্যালি আমাদের টেক্সট বই থেকে যে নাম্বার ডিভিশন ছিল, সেখানে আমার বাংলা থেকে 10 নাম্বার আসে, ওটা এখনো পড়া হয়নি। আন্তর্জাতিক কবিতা আর অলৌকিকের মধ্যে যে কোনো একটা পড়লে হয়। আমি অলৌকিকটা পড়ানো হয়ে গেছে, এটা নোটও বেসিক্যালি মনে হয় দেওয়া হয়ে গেছে। অলৌকিক দেওয়া হয়ে গেছে কি, অলৌকিকের নোট? অলৌকিকের নোট তোমাদের দেওয়া হয়নি না? রঙিন তো নানা রঙের দিনটাই দেওয়া হয়েছে। শুধু নানা রঙের দিন দেওয়া হয়েছে, ওকে, জাস্ট এক মিনিট। আর কে বাছায় নোট দিয়েছি বাবু? কে বাছায় নোট কি দিয়েছি? শুধু কে বাচ্চা ওই ওইটারই শুধু নোট দেওয়া আছে, কোনোটাই নোট দেওয়া নেই। অনলি কে বাছায়। শুধু কে বাছায় দেওয়া আছে, তাই তো? অলৌকিক বা নানা রঙের দিন কোনোটাই দেওয়া নেই, তাই তো? ওকে, দাঁড়াও, আমি দেওয়া নেই। অলৌকিক আর নানা রঙের দিন দুটো নোটই দিয়ে দিচ্ছি এখন। অলৌকিক নানা রঙের দিন। অলৌকিক আর নানা রঙের দিন। আচ্ছা, নাটক থেকে নানা রঙের দিন আর বিভব দুটো নোটই একসঙ্গে আছে, ঠিক আছে? আমি নোটগুলো দিয়ে দিচ্ছি। তো বিভাবটা পড়ানো নেই, বাট নোট দেওয়া থাক, পরে একসঙ্গে পড়িয়ে দেবো, কেমন? তোমরা জাস্ট একবার তোমাদের ক্লাসরুমটা খুলে নাও। একবার ক্লাসরুমটা খোলো, খুলে দেখো কি আমি নোট দিয়ে দিয়েছি, একবার জাস্ট দেখে নাও। একবার ফাইলগুলো খুলে দেখে নিও, ঠিক আছে? মনে হচ্ছে ফাইলগুলো পাসওয়ার্ড আছে, মনে হচ্ছে পাসওয়ার্ড আছে। হ্যাঁ, ওগুলো পাসওয়ার্ড আছে। একটা ফাইলে মনে হচ্ছে পাসওয়ার্ড আছে। নানা রঙের দিনে পাসওয়ার্ড নেই, বাট একটা কি দিলাম, অলৌকিকে পাসওয়ার্ড আছে। ওকে, দাঁড়াও, এটা পাসওয়ার্ড রিমুভ করে দিয়ে দিচ্ছি। জাস্ট a minute, অলৌকিকে আছে পাসওয়ার্ড। জাস্ট a minute, পাসওয়ার্ড রিমুভ করে দিয়ে দিচ্ছি।
থেকে একটাই কোশ্চেন? বিভাগ থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। বিভাগ আমি আমি সাজেস্ট করি কি নানা রঙের দিন পড়ার জন্য। বিভাগ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু খটোমটো বাজে টাইপের, তো ওটা পরে অ্যান্সার করতে গেলে একটু একটু প্রবলেম এসে যায় মাঝে মাঝে। তো সেই জন্য আমি সাজেস্ট করি কি অলৌকিকটাই অ্যান্সার করার জন্য। তো বিভাগ থেকে একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে বা যা প্রশ্নই আসুক ওই একটা প্রশ্নেরই উত্তর ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দিয়ে করতে হয়, ঠিক আছে? মানে মেন উত্তর ওটাই, তারপরে আবার এদিক ওদিক করা যায়, ঠিক আছে? তো সেইটা আমার সাজেশন কি তোমরা অলৌকিকটা করো, বিভাগ অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ বিভাগ অলৌকিকের মধ্যে বিভাগটা অপেক্ষাকৃত সহজ, ঠিক আছে? আচ্ছা, আমি অলৌকিক আর নানা রঙের দিন দুটোরই নোট দিয়ে দিয়েছি। আর কে বাছায় তো নোট দেওয়া ছিল, অসুবিধা নেই। এটা একটু নিজেরা পড়াশুনো করে রেডি করে নিও। এবারে আজকে আমরা অলৌকিক পড়া হয়ে গেছে, নানা রঙের দিন পড়া হয়ে গেছে, আর পড়া হয়ে গেছে কে বাছায় কে বাছায়। আচ্ছা, ভাত আর ভারতবর্ষের মধ্যে দুটোই সহজ গল্প। তো আজকে আমি ভাত পড়াবো না ভারতবর্ষ পড়াবো না কি পড়াবো? আজকে আমি ভারতবর্ষ, আজকে ভাতই পড়াবো, ভাতটাকেই আজকে শুরু করা যাক। চলো। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যে ভাত শব্দটা শুনলে বাকিরা কোথায়? মানে বাকিরা কি আসবে না, তাদের পড়া আছে বা ঘুমিয়ে পড়েছে এরকম কোনো ব্যাপার না কি? বাকিরা কোথায়? মাত্র আমরা 5 জন মতো মনে হচ্ছে। যাই হোক, বাকিরা না আসলে আর কি করা যাবে, হয়তো ঘুমিয়ে পড়েছে বা টাইমের প্রবলেম হচ্ছে। তো ভাত, এই ভাত শব্দটা শুনলে পরে আমাদের মাথায় সর্বপ্রথম কি মনে আসে আমাকে একটু তোমরা বলো। বা ভাত শব্দটা শুনলে পরে, এই যে বললাম ভাত, এই কথাটা বলার পর সর্বপ্রথম মাথার মধ্যে আমাদের কি আসে বা তোমাদের কি আসে, কি আসছে এটা আমায় বলো। অন্য। অন্য, বাট মানে একটা ভিজুয়ালাইজ ব্যাপার, মানে ভাত শব্দটা বললে পরে চোখের সামনে কি ভেসে ওঠে? চোখ বন্ধ করে ভাত শব্দটা বললে পরে চোখের সামনে কি ভেসে ওঠে? ছোট ছোট সাদা সাদা দানা। ছোট ছোট সাদা সাদা দানা। আর 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 কারো কিছু মনে আসে? আর কারোর কি কিছু মনে আসে? শর্করাযুক্ত ভাত। শর্করা যুক্ত ভাত?
আচ্ছা, তাহলে ভাত খাওয়া উচিত নয় নাকি? কোলেস্ট্রল হয়ে যাবে? এরকম কোনো ব্যাপার আছে কি? এরকম কোনো ব্যাপার আছে ভাত খেলে কোলেস্ট্রল হয়ে যাবে বা মোটা হয়ে যাবে, এরকম ব্যাপার আছে কিছু? আছে আছে, না নেই? বাঙালির প্রধান খাবার, বাদ দেওয়া যাবে না তাই তো? ভাতের সঙ্গে আলাদা ইমোশন, যাই করো করো ভাত ছাড়া যাবে না তাই তো? সব কিছু ছাড়া যাবে কিন্তু ভাত ছাড়া যাবে না। ভাত আমাদের চাইছে। আমরা চাউমিন, পিৎজা, বার্গার সব খেতে শিখেছি, বাট ভাত খাওয়া কখনো ভুলবো না। ওগুলো খাবো কিন্তু ভাত খাওয়া ছাড়া যাবে না তাই তো? হুম। হ্যাঁ। বেশ বেশ। এখন বলো। বলো বলো বলো। ওই গরিব মানুষেরা দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতো যে সম্মানটাও তারা করতে পারে না, ভাত। সেটা ভাত, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে। বেশ বেশ। আচ্ছা, আর কেউ কিছু বলবে? অরুণিমা, স্নিগ্ধা, শীতমা এরা সব কোথায়? এরা কি ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা, একজনের 4টে থেকে পড়া আছে বলেছিল, একজন 4:30 থেকে পড়া আছে। ওই 4টে অবধি পড়াবো আজকে, আজকে বেশি পড়াবো না। আর নোটগুলো তোমরা পরে লিখে নিও, ঠিক আছে? আজকে 4টে অবধি টানবো। এখন 3:15, 45 মিনিটের একটা নন স্টপ ক্লাস হবে। এবার চলো শুরু করা যাক। দেখো, নোটগুলো কি করবো? নোটগুলো লিখতে হবে। লিখে হুম হুম হুম। বাড়িতে লিখতে হবে? বাড়িতে নিজেরা বসে বসে লিখে নিও, বা লিখতে না ইচ্ছা করলে কোনো বন্ধু লিখলে তার থেকে জেরক্স করে নিও, যা খুশি না, তুমি করে দিচ্ছি। তাও করতে পারো, যা খুশি। আর আমি আজকে ধরো ভাত, আমাদের আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখি, আমাদের বেসিক মোটমাট হাফ মতো সিলেবাস কমপ্লিট হয়ে গেলে পরে, মানে এখন আমরা কটায় আছি দাঁড়াও বলছি, এখান থেকে 3টে, মানে এখান থেকে 2টো, এখান থেকে 4টে, 6টা, আহ, আর এখান থেকে একটা 7টা, একটা 8টা, আর এখান থেকে 4টে, 12টা মতো টপিক পড়া হয়ে গেলে পরে, যার মধ্যে আমাদের পড়া হয়ে গেছে 1টা, 2টো, 3টে, 4টে হচ্ছে, মানে 12টা তো 6টা বা 7টা টপিক পড়া হয়ে গেলে পরে তারপর থেকে আমি তোমাদের প্রশ্নোত্তর আলোচনা করব। এবার তার মধ্যে যদি আমরা বাড়িতে চলে আসি, অফলাইন ব্যাচ পড়তে শুরু করি, তো সামনে থেকেই প্রশ্ন ধরতে পারবো বা প্রশ্ন লেখাতে পারবো। আর না হলে পরে আমি তোমাদেরকে প্রশ্ন আলোচনা করব, এক একটা ক্লাস পুরোপুরি প্রশ্ন আলোচনা করব, যাতে করে প্রশ্ন সম্পর্কে তোমরা সচেতন থাকতে পারো, ঠিক আছে? আমরা যে কনসেপচুয়াল জিনিসগুলো পড়বো বা যে ব্যাখ্যাগুলো পড়বো, সেগুলো তো পরীক্ষার হলে আমরা ওইভাবে লিখে আসতে পারবো না। পরীক্ষার হলে লিখে আসার জন্য একটা স্ট্রাকচারের মধ্যে জিনিসটাকে বাঁধতে হবে। তো সেই জাতীয় প্রশ্ন আলোচনা আমি করব, কেমন? তো চলো শুরু করা যাক। ভাত আমাদের, এই ভাত, ভাত জিনিসটা আমরা বললে পরেই একটা ভাতের থালার কথা আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে। ভাতের থালা বা ভাতের হাঁড়ি, যেখানে সাদা সাদা ভাত ভর্তি রয়েছে, ভর্তি সাদা সাদা চালের দানা, সেই চালের দানাটা ফুটিয়ে সাদা ভাত হয়েছে। ভাত শব্দটা বললে পরে আমাদের চোখের সামনে ওই সাদা থানা, সাদা সাদা দানা, যেটা কিনা আমাদের ক্ষুধা নিরসন করে, যেটা কিনা আমাদের যখন প্রচন্ড পরিশ্রমের পরে বা অনেক সময় না খেয়ে থাকার পরে ক্ষুধা নিবৃত্তি বা খুন নিবৃত্তির কাজটা করে। একটা জিনিস মনে করে দেখো, আমরা যখন অনেক সময় না খেয়ে থাকি বা খুব একটা কাজের মধ্যে ছিলাম, খাওয়া দাওয়া হয়নি, বা বাড়িতে খাবার দাবারের জোগাড় ছিল না, বাবা বাজারে গেছিল বা মা রান্না করতে দেরি করেছে,
বা যে জাতীয় যে কোনো সমস্যা, যখন আমাদের পেটের মধ্যে খিদেটা অনেক বেশি হয়ে থাকে, তো সেই খিদের মুখে যখন সাদা ভাত আর সামান্য আলু ভাতা বা আলু ভাতে বা ঘি বা যে কোনো একটা সামান্য কিছু তরকারি দিয়ে সেই সাদা ভাতটাও কিন্তু আমাদের কাছে তখন অমৃতের মতো লাগে। তো এই সাদা ভাত একটা নিতান্ত সাধারণ খাবার, একটা খুব সাধারণ ব্যাপার। সেই সাদা ভাত খুব সাধারণ একটা খাদ্য বাঙালির জীবনে। সেই সাধারণ খাদ্য কিভাবে একজন মানুষের জীবনে একটা অসাধারণ বস্তু হয়ে উঠছে, এবং সেই সাদা ভাত তার জীবনের যে ট্র্যাজিক বিপর্যয়, কোনো একটা মানুষের জীবনের ট্র্যাজিক বিপর্যয়েরও কারণ হতে পারে, বা সাদা ভাত কত রকমভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আমরা এই গল্পে দেখব। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এই সাদা ভাত, যে ভাতের কথা আমরা বলছি, সেই সাদা ভাত কেবলমাত্র আমাদের পুণ্যবৃত্তির উপকরণ হিসাবে এখানে আর উপস্থিত থাকেনি। এখানে সাদা ভাত এক জায়গায় হয়েছে মানুষের বিলাস বৈভবের লক্ষণ, আবার এক জায়গায় হয়েছে মানুষের দারিদ্র্যের লক্ষণ। তো সাদা ভাতের অধিকার বা সাদা ভাতের যোগান মানুষের জীবনের বৈভব, বিলাস, বিত্তবানতা সবকিছুকে নির্দেশিত করেছে এখানে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে সাদা ভাত মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা আমরা দেখবো এবার। তো এই সাদা ভাত, যে ভাতের কথা আমরা বলছি, সেই সাদা ভাত সারা গল্প জুড়ে তো গুরুত্বপূর্ণ হয়েছে, সেই ভাতের গুরুত্ব আমরা নজর করব অবশ্যই। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখব এই ভাত একটা মানুষের জীবনে বা মানব জীবনের কতটা পরিবর্তন ঘটাতে পারে। আমাদের জীবনের ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, সেই ঘটনার বিভিন্ন প্রভাব এবং প্রভাবের কি পরিবর্তন সাদা ভাতের সঙ্গে হয়েছে, সেটাও আমরা এখানে নজর করতে পারব। তো চলো দেখা যাক কি বলছে। বলছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি। বড় বাড়ির বড় বউ, আমি একটা কথা বরাবরই তোমাদের বলে আসি, যে কিনা আমাদের যে কোনো একটা গল্প, কবিতা, নাটক, উপন্যাস যা কিছুই লেখা হয়, সেখানে একটা বৈপরীত্য খুব চোখে, মানে লেখক সবসময় চোখে ধরাতে চান, যে নাটকের, গল্পের, কবিতার, উপন্যাসের সর্বত্রই একটা বৈপরীত্য লেখক আমাদের সামনে তুলে ধরেন, যে এই বৈপরীত্যের মধ্য দিয়ে আমাদের জীবনের সহাবস্থান, সেটা বোঝানোর জন্য। তো আলোচ্য অংশেও সেই বৈপরীত্য দিয়ে গল্পটা শুরু হবে। দেখো প্রথমেই কি বলেছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগে। তো এখানে দুটো মানুষকে প্রথমে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে, বা দুটো মানুষকে প্রথমে নির্দেশিত করে দেওয়া হচ্ছে, বা ডিফাইন করে দেওয়া হচ্ছে, যে দুটো মানুষ আছে, একটা লোক আর একটা বড় বাড়ির বড় বউ, যার কিনা লোকটার চাহনি অর্থাৎ তাকানো ভালো লাগেনি। এখন আমাদের জীবনে সাধারণভাবে একটা জিনিস আমরা খেয়াল করলে দেখতে পাবো, যে আমরা আমাদের চারপাশের মানুষজনকে তাদের তাকানো, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, এই জাতীয় জিনিসের দ্বারা বিচার করি, বা আমাদের আমাদের মানে মডার্ন কথায় যেটা কিনা বলে কিনা জাজ করা। আমরা আমাদের চারপাশের মানুষকে তাদের বাহ্যিক সমস্ত কিছুর দ্বারা জাজ করি। এটা তো আমরা সকলেই একটু নজর করলেই খেয়াল করে দেখতে পারি নাকি? আশপাশে একটু নজর দিয়ে তাকালেই আমরা দেখতে পাবো যে আমরা আমাদের চারপাশে থাকা মানুষজনদের কিভাবে জাজ করি বা বিচার করতে চাই, তাদের চলাফেরা, হাঁটা চলা, কথাবার্তা, যাবতীয় জিনিসের দ্বারা। তো সেই রকম অবস্থায় আমাদের বড় বাড়ির বড় বউ, সে কিনা একজন লোককে দেখলো এবং তার সেই লোকটাকে ভালো লাগলো না। ভালো কথা, ভালো নাই লাগতে পারে। কেন ভালো লাগছে না? তার কারণ হচ্ছে তার চাহনি উগ্র, অর্থাৎ তার চোখের তাকানো, তার চাহনি উগ্র, তার চাহনিতে কোনো কোমলতা নেই, তার চাহনিতে কোনো পেলবতা নেই। তো সে একটা উগ্র চাহনিতে সে তাকাচ্ছে। তো সেই উগ্র চাহনি বড় বাড়ির বড় বউয়ের একেবারেই ভালো লাগেনি। আর কি ভালো লাগেনি? আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটাই অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। দেখো গল্পের শুরুতে কি ইন্ডিকেশন আমরা পাচ্ছি, একজন লোক, ভদ্রলোক বা অভদ্রলোক আমরা জানি না, কিন্তু তাকে প্রথমেই জাজ করা হচ্ছে যে বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি। এখন এই বড় বাড়ি শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে বাড়িটা বড়, অর্থাৎ যে বাড়ির আকার আয়তন বড়, যে বাড়ির মানুষগুলোর মন মানসিকতা বড় হওয়া বলে হয়তো উচিত, সেই জন্য বাড়িটা বড়, এবং তারা বিত্তবান। আমরা সাধারণ অর্থে বড় লোক কথাটা ব্যবহার করি বিত্তবান অর্থে, অর্থাৎ তাদের পয়সা কড়ি আছে, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, বিত্তশালী তারা।
তো এই বিত্তবানতার প্রেক্ষিতে বড় বাড়ির বড় বউয়ের তাকানোটা ভালো, বড় বউয়ের চোখে এই লোকটির তাকানো ভালো লাগেনি, যার কিনা কোমর পর্যন্ত ময়লা লুঙ্গি এবং সেটা খুবই ছোট। একজন মানুষের লুঙ্গি পরিহিত সে, তো তার লুঙ্গিটা কোমর পর্যন্ত, মানে কোমরের একটু নিচ অব্দি, নিচুতে বাঁধা। মানে আমরা লুঙ্গি পরার ধরন দেখলে পরে লুঙ্গি পরার মানে লুঙ্গি যারা পরে, লুঙ্গি যারা পরে মানে লুঙ্গিটাই যাদের পোশাক, তো ধুতি লুঙ্গি এই জাতীয় প্যাটার্নের জামা কাপড় যারা পরে তারা খেয়াল করে দেখবা যে জামা কাপড়টা ঠিক কোমরে পর্যন্ত পড়ে না, কোমরের একটু উপরে পড়ে, মানে পুরো কোমরে গিয়ে জিনিসটা আটকে যায় না, একেবারে কোমর লেভেলে জিনিসটা মার্জিন থাকে না, মার্জিনটা থাকে আর একটু উঁচুতে। তো দেখা যাচ্ছে এই ভদ্রলোকের লুঙ্গিটা একটু ছোট এবং সেটা কোমর পর্যন্ত, সেটা কোমরের বেশি উপরে ওঠেনি, অর্থাৎ হাঁটু থেকে বা হাঁটুর নিচু থেকে যে অংশটা উঠেছে সেখান থেকে কোমর পর্যন্ত একটা ছোট অংশের লুঙ্গি, লুঙ্গিটা বড় নয়, লুঙ্গিটা চেহারায় ছোট। এবং তার সঙ্গে বলা হচ্ছে লোকটার চেহারা বুনো বুনো, অর্থাৎ লোকটার চেহারা একটু বুনোটে টাইপের, অর্থাৎ কেমন যেন একটা, যেন বন জঙ্গল থেকে এসছে বলে মনে হয়। এটা মনে হতে পারে তার গায়ে লোম বেশি, এটা মনে হতে পারে তার গা হাত পার ধরনটা কেমন একটা, মানে সেই একেবারে কি বলবো লাস্যময়ী ভাবনার নয়, তার গা হাত পা একটু অন্যরকম, বা এটা মনে হতে পারে তার গা হাত পায়ের রং কালো। তো যাই হোক, তার গা হাত পাটা বুনো বুনো রকমের বলে মনে হয়েছে আমাদের গল্প কথকের কাছে এবং আমাদের যে বড় বউ তার কাছে। বামুন ঠাকুর তাকে বলেছে, বড় বউকে বামুন ঠাকুর, অর্থাৎ বাড়িতে যারা রান্না করে বামুন ঠাকুর, তারা বলেছে যে ভাত খাবে কাজ করবে, অর্থাৎ এই লোকটা বাড়িতে কাজ করবে, তার বিনিময়ে ভাত খাবে। তো এই লোকটা কাজ করার বিনিময় হিসাবে কি পাবে, আর তার পারিশ্রমিক হিসাবে কি পাবে, ভাত পাবে। অর্থাৎ একজন লোক সে তার কাজ করবে, কাজ করার পরে তার পারিশ্রমিক রূপে সে কি পাবে, ভাত পাবে। কোথা থেকে আনলে জিজ্ঞাসা করা হলো, কেউ একজন জিজ্ঞাসা করেছে, দেখা যায় এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তো এই বড় পিসিমার আইডেন্টিটিটা জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে শর্ট কোশ্চেন, যে বড় পিসিমা কে। বড় পিসিমা হচ্ছে বড় বউয়ের পিসি শাশুড়ি। তো এই আইডেন্টিটিটা আমাদের কিন্তু প্রয়োজন। তো সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, এই সংসারে সবকিছু চলে ড্যাশ নিয়মে দিয়ে ওখানে তোমার এমসিকিউ প্রশ্ন করা হয়, সংসারে সবকিছুই কার নিয়মে চলে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সংসারে সবকিছু বড় পিসিমার নিয়মে চলে। তো সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি, অর্থাৎ বড় পিসিমার বিয়ে হয়নি। এই বড় পিসিমা বিয়ে করেননি, অবিবাহিত মহিলা। তো সংসারে সবকিছু মোটামুটি তার নিয়মেই চলে। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ে বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঘামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ের ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার শিবিত হোতা। বড় বাড়িতে একটা শিব মন্দিরও আছে। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। তো এখানে বেশ অনেক কিছুই ব্যাপার আছে, চলো দেখা যাক। তো বেসিক্যালি ব্যাপার কি, বেসিক্যালি ব্যাপার হচ্ছে এই সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, ঠিক আছে। বড় পিসিমার বিবাহ হয়নি, তিনি বিয়ে করেননি বা তার বিয়ে দেওয়া হয়নি, সে প্রশ্নের একটা বিতর্ক আছে। তো দেখা যাচ্ছে বড় পিসিমা অবিবাহিত এবং সংসারের সবকিছুই বড় পিসিমার নিয়মেই চলে, অর্থাৎ এই বাড়ির হর্তাকর্তা বিধাতা বড় পিসিমা। তার কথার বাইরে এই বাড়িতে কিছু হয় না, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে বড় পিসিমার নিয়মেই বাড়ির সবকিছু চলতে থাকে। তো বাড়ির সবকিছুর কর্তৃত্ব বড় পিসিমার হাতে, বাড়ির দখল মানে বাড়ির একেবারে হেসেল থেকে ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে আলমারি, সবকিছু বড় পিসিমার দখলে আছে। হেসেল থেকে ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে ভাড়ার ঘর, সবটাই বড় পিসিমার দখল। দেখা যাক কি বলছে। সবাই বলে কিনা সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি, অর্থাৎ বাড়ির মেয়েকে বিয়ে দেওয়া হয়নি কেন, কারণ বাড়ির কর্তার যখন বউ মারা গেল তখন বুড়ো কর্তা সংসার চালাতে গিয়ে নাটা ঝামটা হচ্ছিল। মানে বুড়ো কর্তা একা একা সংসার চালাতে গিয়ে, যেহেতু বাড়িতে কোনো মহিলা নেই সেহেতু একা একা সংসার চালাতে বুড়োর কর্তা খুব নাকানিচু পানি খাচ্ছিল। তো সেই অবস্থায়
বাড়ির ওরা মেয়ের বিয়ে দেয়নি এবং মেয়েকে রেখে দিয়ে সেই গিন্নির অভাব যতটা পারা যায় পূরণ করার চেষ্টা করেছে। তারপরে কি বলছো, বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। দেখো, এইরকম কনসেপ্ট আগে খুবই প্রচলিত ছিল যে যদি কারো বিবাহ না দেওয়া হতো তাহলে তার বিবাহ ঠাকুরের সঙ্গে দেওয়া হতো বলে ধরে নিয়ে তাকে দেবতার সেবিকা করে রাখা হতো। তো এই সেবিকা কনসেপ্ট বা বিয়ে না দিয়ে ঠাকুরের সঙ্গে বিয়ে, কোনো মানুষের সঙ্গে বিয়ে না, এই জাতীয় কনসেপ্ট এর আগে আচ্ছা প্রচলিত ছিল। তো সেই প্রসঙ্গ টেনেই কথক কথাগুলো বলেছে। তারপরে কি বলছে, বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা, বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। কি বলছে, বড় পিসিমা নাকি বলেছিলেন যে শিব হচ্ছে ওনার পতি দেবতা, ঠিক আছে, শিব হচ্ছে ওনার স্বামী, সেজন্য মানুষের সঙ্গে তার বিয়ে দেওয়া উচিত, দরকার নেই। শিবের সঙ্গে তার বিয়ে হয়েছে, ভগবানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং সে ভগবানের সেবায় সারা জীবন নিয়োজিত হয়েছে, কোনো মানুষের সেবায় নয়, ভগবানের সেবায়, এবং ভগবানের উদ্দেশ্যে সে নিবেদিত প্রাণ। এই প্রসঙ্গ দিয়ে আমাদের আমাদের বড় পিসিমার বিবাহিত জীবনের গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। ভালো কথা। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, তার বাবার সেবা করেছেন। অর্থাৎ আহ, এখানে আমরা দেখেছিলাম যে বউ মরে গেলে পরে বুড়ো কর্তা যখন সংসার নিয়ে নাড়াঝামটা হচ্ছিল, তখন সংসার দেখার দায়িত্ব কার উপর দেওয়া হয়েছিল, তখন সংসার দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল বড় পিসিমার উপর। তো সেই বড় পিসিমা চিরকাল সেই সময় থেকেই হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, বাবার সেবা করেছেন। অর্থাৎ মোটামুটি বাড়ির যাবতীয় কাজের দায়িত্ব বড় পিসিমার হাতে এবং সবকিছু তদারকির ভার বড় পিসিমার হাতে, তিনি সব তদারকি করেন। ভালো কথা। এবার কি বলছে, বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে, মানে ঝড় জলের দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। দেখো, এইখানে বড় বউ একটা প্রশ্ন করেছিল যে প্রথম কথা হয়েছে লোকটার চাহনি ভালো না, উগ্র চাহনি, বামুন ঠাকুর বলেছে কাজ করবে খাবে। তা তখন বড় গিন্নি জিজ্ঞাসা করেছে যে কোথা থেকে আনা হলো। এবার এই পুরোটা তার ডেসক্রিপশন ব্যাকগ্রাউন্ডে দেওয়া হলো। এইবারে পিসিমা উত্তর দিচ্ছে কোথা থেকে আনলে, মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। দেখো, আমরা খুব সচেতনভাবে গত 2 বছরে দুটো ঝড় দেখেছি। আমরা গত 2 বছরে দুটো ঝড় খুব কাছ থেকে দেখেছি। একটা আমফান আমাদের বসিরহাটের বুকের উপর দিয়ে গেছিল, একটা ইয়াস বসিরহাটের বুকের উপর দিয়ে না গেলেও তার প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং টিভির দৌলতে, নিউজ মিডিয়া দৌলতে আমরা দেখেছি যে মানুষের জীবনে কি দুর্বিষহ অবস্থা নেমে এসেছিল এবং এখনো সেটা চলছে। সুন্দরবন, বিস্তীর্ণ সুন্দরবন, সেটা এখনো ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারেনি বা কিছুই স্বাভাবিক অবস্থায় আসেনি এখনো। ঝড় চলে যাওয়ার 15-20 দিন হতে গেল কিন্তু এখনো সেটা স্বাভাবিক অবস্থায় আসেনি। তো ফলত এরকম একটা ঝড়ের দিনের, এরকম একটা ঝড় জলের সময়ের কথা এখানে বলা হয়েছে। তো এই ঝড় জল বুকে নিয়ে কি করে মানুষ বেঁচে থাকে, কি লড়াই সংগ্রাম তাদেরকে করতে হয়, এই সমস্ত কিছুটা এই আমাদের আলোচ্য গল্পের মধ্যে কথক লেখক তুলে ধরেছেন এবং সেটাই আমরা দেখবো এবারে। কি বলেছে, কি ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। অর্থাৎ ঝড় জল হয়েছে, একটা ভয়ঙ্কর ঝড় জল হয়েছে, যে ঝড় জলে কিনা দেশ ভেসে গেছে, অর্থাৎ দেশ ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বিপর্যয় কিন্তু আমাদের এখানে ঘটেছে বলে কথক বর্ণনা করছেন। যে যে বিপর্যয়ের মধ্যে থেকে উৎসব নাইয়া আমরা দেখতে পাবো একটু পরে, উৎসব নাইয়া উঠে এসছে, সেই বিপর্যয়টা যথেষ্ট একটা ভয়ঙ্কর আকারের বিপর্যয় ছিল, যে বিপর্যয় কিনা ঝড় জলে দেশ ভেসে যাওয়ার মতো বিপর্যয় তৈরি হচ্ছে। চলো তারপরে কি বলছে, বড় বউ বলে কিরকম দেখতে, অর্থাৎ পিসিমা বড় বউকে এবার একটু ব্যঙ্গ করছে। হুম। বাসি মানে কি? বাসিনী একজনের নাম, ওদের বাড়ির কাজের মেয়ে, তার নাম বাসিনী। তো বড় বউ বলছে কিরকম দেখতে। এবার পিসিমা বড় বউকে একটু ব্যঙ্গ করছে, কি বড় বউ বলেছে লোকটাকে কেমন একটা দেখতে, বুনো বুনো টাইপের, এটা ওটা।
তো তখন পিসিমা বড় বউকে ব্যঙ্গ করে বলছে যে বড় বউ বলে কিনা কিরকম দেখতে। তো কিরকম দেখতে হবে সেটাই স্বাভাবিক, কারণ গ্রাম থেকে যে এসছে সে শহরের আদব কায়দা যেমন জানবে না, তেমনি শহরের মানুষদের রকম পোশাক পরিচ্ছদ, আদব কায়দা, আচার বিচার কোনোটাতেই তার থাকবে না, এবং তার মধ্যে একটা গ্রাম্য ছাপ থাকবে। তো সেই গ্রাম্যতার ছাপকে এখানে বুনো বলা হয়েছে, অর্থাৎ যেন বন থেকে এসেছে। তো বড় বউ বলে কিরকম দেখতে, অর্থাৎ পিসিমা বড় বউকে ব্যঙ্গ করছে। তো তখন বলছে কি ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, দুটো পেটে খাবে, দুটো বইতে না, কেনা চাল নয় বাধা থেকে চাল আসছে, তাও দিতে আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথা আজকালকার মধ্যে শেষ থাকে। তোমাদের মানে কি, বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা খোঁচাটা মারেন, শেষ খোঁচাটা। তোমারই শ্বশুর মরতে বসেছে বাছায়, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। তো বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছে। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভার হয় তা বড় বউ জানতো না। এই বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। তো বেসিক্যালি কি বলা হয়েছে দেখো, বড় বউ যখন প্রশ্ন করলো যে লোকটা কেমন একটা দেখতে, বড় বউ যখন এই লোকটার আকার, মানে তার শারীরিক গঠন, তার চেহারা, তার গায়ের রং, তার পরনের মানে নোংরা লুঙ্গি, এইসব নিয়ে প্রশ্ন করেছে, তখন পিসিমা বলছে যে এই লোকটা এরকম দেখতে হবে, সেটাই তো স্বাভাবিক, কারণ এই লোকটা গ্রাম থেকে আসছে, এবং গ্রাম থেকে আসা লোকের আদব কায়দা এরকমই হওয়া স্বাভাবিক, প্রচন্ড রকম ভাবে স্বাভাবিক ঘটনা এটা। তো তখন বড় পিসিমা খোঁচা মারছে, এই বলে প্রথম খোঁচা, কি ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, তোমরা 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। অর্থাৎ বড় বৌমা কে বড় পিসিমা ব্যঙ্গ করে খোঁচা মেরে এটা বলছেন কি যে তোমরা তো 10টা পয়সা প্রাণে ধরে দিতে পারবে না, অর্থাৎ তোমরা তো খুশি হয়ে যে লোকটা কাজ করতে এসেছে তাকে 10টা পয়সা দেবে না, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বইতে নয়। মানে একটা লোক সে কাজ করবে নানা দফায়, 14 দফায়, মানে নানা ভাবে কাজ করবে, তাকে যত রকম ভাবে খাটিয়ে নেওয়া যায়, সে মানে দিন মজুরের কাজ করবে, এবং তারপরে কি তাকে দুটো পেটে খেতে দেওয়া হবে, তার বাইরে কিছু দেওয়া হবে না। বা তারপরে এটাও বলা হচ্ছে যে কেনা চাল নয়, অর্থাৎ তাকে যা খেতে দেওয়া হবে সেটা কেনা জিনিস নয়, তাদের বাধা থেকে যে চাল আসে সেই চালই খেতে দেওয়া হবে। তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। এই বলে বড় পিসিমা বড় বউকে ঠেস মেরে খোঁচা মেরে কথাগুলো শোনায়। তো তারপরে আরো বলে বড় পিসিমা যে কি তোমার শ্বশুর মরতে বসেছে, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। অর্থাৎ বড় পিসিমা এখানে সে নিজেকে, তার বাপের বাড়িতে সে থাকে, সেখানে সে নিজেকে একটা আলাদা এন্টিটি বলে মনে করছে, যেখানে সে বলতে চাইছে কি যে বড় বৌমার শ্বশুর, অর্থাৎ আমাদের বড় পিসিমার বাবা, তার মৃত্যুশয্যায় সে আছে। তো সেইটা, যেহেতু তার বাবার সম্পত্তি বাবা মারা গেলে পরে সব ভাইরাই পাবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বড় পিসিমার আহ বৌমাদেরই সব সম্পত্তির ভাগ হবে নিশ্চাপ মতো, বড় পিসিমা কিছু পাবেন না। তো সেই একটা অনিশ্চয়তা এবং ইনসিকিউরিটি থেকে বড় পিসিমা বলছেন যে তোমাদের কি, এই যে বলছে না তোমাদের তোমরা তো 10টা বছর দিতে পারবে না প্রাণে ধরে, তো বড় পিসির কথায় তোমাদের মানে কি, বড় পিসিমা অন্য বাড়ির কেউ নাকি? তো সেটাই বলা হচ্ছে, বড় পিসিমাকে এখানে অন্য বাড়ির অন্য পাঠের লোক বলে মনে করা হচ্ছে এই কারণেই যে বড় পিসিমা এখানে তোমাদের তার যে সম্পত্তির ভাগ সে সবটা পাবে না, বউরা পাবে। তো সেই জায়গায় বড় পিসিমা এই অ্যাঙ্গেলে বলছে যে বউদের হাত থেকে দিতে যেন কষ্ট হচ্ছে। ঠিক আছে, বড় পিসিমা এই অ্যাঙ্গেলে কথাটাই পারছেন। ভালো কথা। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হয়েছে যে তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্য হোমযজ্ঞ হচ্ছে, তো তার জন্য একটা লোক খাবে। মানে তোমার শ্বশুর মরতে বসেছে, তার জন্যই হোমযজ্ঞ হচ্ছে, সেখানেই একটা লোক খাবে, আমার জন্য লোক খাবে না। মানে বড় পিসিমা নিজের দিকে টেনে কাউন্টার করছেন যে তোমাদের জন্যই এসব হচ্ছে, তোমাদের শ্বশুরের জন্যই করা হচ্ছে, তাই লোকটা খাবে, তো আমার কিছু না। এই ভেবেই বড় পিসিমা কাউন্টারটা করছেন। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুর মরতে বসেছে। এইখানেই 82 বছর থেকে শর্ট কোশ্চেন আসে যে শ্বশুর মশাইয়ের বয়স কত ছিল, যে তার মৃত্যু শয্যায় সে আছে। তো 82 বছর। শ্বশুর মশাই বেশ এই টনক ছিলেন, এইটা ড্যাশ দিয়ে প্রশ্ন হয়, কিন্তু শ্বশুর মশাই ড্যাশ ছিলেন, এইখানের বেশ টনকটা অপশন থেকে বাঁচতে হয়। কি রোগ হয়েছিল, লিভারে ক্যান্সার হয়েছিল, এটাও প্রশ্ন আসে শর্ট কোশ্চেন, শ্বশুর মশাই কি রোগ হয়েছিল।
লিভারে ক্যান্সার হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। একটা প্রশ্ন আছে কি বয়স কত ছিল, এই 82 বছর। আর একটা প্রশ্ন কি কোথায় ক্যান্সার, লিভারে ক্যান্সার। আর একটা প্রশ্ন হয় এখান থেকে শ্বশুরমশাই বেশ টনক ছিলেন, এইখান থেকে একটা প্রশ্ন হয় শ্বশুরমশাই ড্যাশ ছিলেন। তো এইগুলো কিন্তু মোটামুটি একটু দেখতে মনে রাখতে হবে। আচ্ছা, তো বড় বউ জানতো না লিভারে ক্যান্সার হয়েছে, তাই সেই বড় বউ প্রায় চলে যায়। এবার এই শ্বশুর মশাইয়ের কি রোগ হয়েছে, এই প্রশ্নটা দুভাবে আসে। কি একটা ডিরেক্ট প্রশ্ন হয় শ্বশুর মশাইয়ের কি রোগ হয়েছিল এরকম বলে প্রশ্ন আসতে পারে, লিভারে ক্যান্সার। আর একটা প্রশ্ন হতে পারে যে বড় বউ কি জানতো না, তাই বড় বউ জানতো না। তো এই ড্যাশ বড় বউ জানতো না ড্যাশ তাই বড় বউ জানতো না। তো লিভারে যে ক্যান্সার হয় এই জিনিসটা বড় বউ জানতো না, তো এইটা কিন্তু প্রশ্ন হয়। তো এইরকম ভাবে লাইন তুলে তুলে প্রশ্ন এই গল্পটা থেকে করার স্কোপ অনেক জায়গায় আছে। তো সেইটা কিন্তু একটু নজর রেখে পড়তে হবে, ঠিক আছে। আর আমি বারবার করে তোমাদেরকে বলেছি যে টেক্সট বই পড়তে হবে, যত বেশি টেক্সট বই পড়বে এমসিকিউ তৈরি করতে তত 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 খাটনি কম হবে। টেক্সট বই না পড়লে কিন্তু এমসিকিউ তৈরি করতে গিয়ে বহুত বেগ পেতে হবে। আমি এমসিকিউ যা দেবো করবে, তার বাইরে তোমরা টুকটাক সহায়িকা বই টই কিনেই থাকো, পুরো সহায়িকা বই পড়তে থাকবে, পাগল হয়ে যাবে, কিন্তু এমসিকিউ আর শেষ হবে না। এমসিকিউর জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বই পড়া। বই যত খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়বে এমসিকিউ তত সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এমসিকিউর জন্য সহায়িকা, দাদার নোট, এটা ওটা সেটা ফলো না করে সবচেয়ে বেটার উপায় হচ্ছে বই পড়া, কেমন। তারপরে কি বলেছে, আজ অনেক কাজ, মেজ বউ উনান পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে মেজ বউ কোথায়, মানে মেজ বউ এর অবস্থানটা কোথায় আছে, উনান পাড়ে কে বসে আছে, মেজ বউ না অবলিক বড় বউ না বড় পিসিমা শাশুড়ি, এরকম চারটা অপশন দিয়ে দিল, তোমাকে খুঁজতে হবে, বা বাসিনী খুঁজতে হবে যে উনান পাড়ে কে বসে আছে, বড় মেজ বউ বসে আছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, কারণ অনেকদিন ধরে, তাই অনেকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোনা ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। এখান থেকে 5টা মাছের নাম আছে, বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোনা ট্যাংরা, বড় ভেটকি মাছ। এর থেকে 4টে ধরো বলে দিল, বা দুটো বলে দিল, 3টে বাঁচতে হবে, আরো দুটো একটা অন্য অপশন দিল, সেখান থেকে বাঁচতে হতে পারে। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে এমসিকিউর জন্য। তো এই সমস্ত লাইনগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যখন তখন এমসিকিউ আসতে পারে। রেঁধে বেড়ে শ্বশুরকে খাওয়ানো তার কাজ, অর্থাৎ বড় বউয়ের দায়িত্ব কি, বড় বউ রান্নার দিকে আছে, আর মেজ বউ কি করেছে, উনুন পাড়ে বসে শাশুড়ির খাওয়ানোর তার দায়িত্ব। তো এইখানে আরেকটা প্রশ্ন খুব কমন, গতবারের টেস্ট পেপারে আমি পেয়েছিলাম, কি এই রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোটা কার কাজ, এই রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোটা মেজ বউয়ের কাজ। এই মেজ বউ উঠানে বসে আছে, মেজ বউয়ের কাজ হচ্ছে এটা। তো এইটা একটু মনে রাখতে হবে যে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ ছিল, এটা ছিল মেজ বউয়ের কাজ, ঠিক আছে। তো রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো মেজ বউয়ের কাজ ছিল। বেশ, গেল এই পার্টটুকুনি গেল। এরপরে কি বলছে, তো এই পাঠের মানেটা কি, এই পাঠের মানে হচ্ছে এটাই যে শ্বশুরমশাই মৃত্যুশয্যায়, এবার শ্বশুরমশাই মারা গেলে পরে শাশুড়ি বিধবা হবেন, এবং তার আর মাছ খাওয়া হবে না। মানে শাশুড়ি যদি মারা যান তাহলে তার আর মাছ খাওয়া হবে না। এই সেন্সে শাশুড়ির জন্য পরে এখন বাড়িতে মাছের যজ্ঞ লেগেছে। সেখানে নানা রকমের মাছ, বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, ভেটকি মাছ, এইসব খাওয়ানো হচ্ছে। তো এইসব রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব কার উপরে পড়েছে, মেজ বউয়ের উপর পড়েছে। মেজ বউ দায়িত্ব নিয়ে শাশুড়িকে এই সমস্ত খাওয়া দাওয়াগুলো খাওয়াচ্ছেন, যাতে পরে তার এই মানে খাওয়ার শখ মোটামুটি মিটিয়ে যায়। এই শখ মেটানোর জন্য করা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন সে ঘরে গেল, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সিধো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না, ছোট ও মেজ বড় এখন ঘুমোচ্ছে, এবারই ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলের অসাগর জমি থাকলে আর কে বা করে। তো এখানে আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হলো বিলেতে কে চাকরি করে, সেজো ছেলে। সেজো ছেলে বিলেতে চাকরি করে, সেটা একটা প্রশ্ন আসে এখান থেকে। তো শ্বশুরের ঘরে নার্স রয়েছে, শ্বশুর যেহেতু মৃত্যুশয্যায় তার জন্য একটা নার্স রাখা হয়েছে। বড় বউ এখন সেই নার্সের ঘরে গেল, বড় বউ আসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। তো ভালো কথা, সেজো ছেলে বিলেতে, তার আশাগুলো প্রশ্ন উঠলো, বড় মেজো আর ছোট এখন ঘুমাচ্ছে,
তো এই বাড়ির ছেলেরা মোটামুটি 11টার আগে ঘুম থেকে ওঠে না, কারণ তারা প্রচন্ড পরিমাণ আলসে করে রাত বেলা 11টা অবধি তারা ঘুম থেকে ওঠে না, ঘুমায়। সেই জন্য তাদের আর চাকরি করা হয়ে ওঠেনি, কারণ চাকরি করতে গেলে 10টার মধ্যে অফিস যেতে হবে, তো এরা 11টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সেজন্য এরা চাকরি করার যোগ্যতাটা অর্জন করেন, ব্যঙ্গ করা হয়েছে। যাই হোক, তারপরে বলা হয়েছে তাদের সম্পত্তির পরিমাণ। যেহেতু বড় বাড়ি বলা হয়েছিল একদম প্রথমেই, তো বড় বাড়িকে কেন বড় বাড়ি বলা হয়েছে, কেন তারা বিত্তবান, তাদের কোথায় বড় বাড়ি, তো সেটার জন্য বলা হয়েছে কি তাদের 18খানা দেবত্র বাড়ি আছে, অর্থাৎ তাদের দেবতার নামে উৎসর্গ করা বাড়ি আছে 18খানা। আর বাদা অঞ্চলে অসাগর জমি আছে, অর্থাৎ সাগর যেরকম বিস্তীর্ণ, সেই অসাগর মানে সাগরের চেয়েও বেশি কিছু, তো অসাগর জমি আছে বাদা অঞ্চলে। তো সেই জন্য এরা কেউ অফিসে যায় না, চাকরি করে না, কাজ করে না, তো এরা 11টা অবধি ঘুমায়। তো 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলের জমি নিয়ে এরা বাড়িতেই বসে বসে থাকে, কোনো কাজ বাজ করে না। শ্বশুরের ঘরে বড় বউ ভাবতে আহ, শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সেই অবস্থাটা কেমন হবে, অর্থাৎ শ্বশুর মারা গেলে পরে কেমন অবস্থা হবে সেটা বড় বউ ভাবার চেষ্টা করে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করলো, কিন্তু তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, অর্থাৎ বড় বউয়ের কাছে শ্বশুর হচ্ছে ঠাকুর দেবতার সমান। তো শ্বশুর মারা গেলে পরে চাঁদ সূর্য উঠবে কিনা, অর্থাৎ সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হবে কিনা কখনো, এইটা ভেবেই বড় বউ এখন আকাশ কুসুম চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে। তো শ্বশুরের ঘরে বসে বসে এই সমস্ত কথা ভাবতে লেগেছে আমাদের বড় বৌমা, কারণ সে শ্বশুরকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, এবং তার কাছে শ্বশুর ভগবানের সমান, শ্বশুর ছাড়া সে আর কিছু ভাবতেই পারে না। তো কেন ভগবানের সমান, কেন শ্বশুর ছাড়া সে কিছু ভাবতে পারে না, তার কিছু ইঙ্গিত এখানে লেখক দিয়েছেন। দেখো, বলছে তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো, শত ঠাকুর আসুক তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। অর্থাৎ এই শ্বশুর মশাইয়ের সেবা বড় বউ কিন্তু বেশিটাই করতেন, মানে শ্বশুর মশাইয়ের অধিকাংশ সেবা বা শ্বশুর মশাইয়ের সেবার অধিকাংশ দায়িত্ব কিন্তু ছিল বড় বউয়ের হাতে। বড় বউ কি করতেন, শ্বশুর মশাইয়ের জন্য শরবত করে দিতেন, ইসবগুলের শরবত, বাড়িতে দই পেতে, এবং যতই ঠাকুর আসুক, অর্থাৎ বাড়িতে রান্নার লোক আলাদা করে থাকলেও শ্বশুর খেতে আসার ঠিক 5 মিনিট আগে বড় বউকে রুটি লুচি করতে হতো, অর্থাৎ বড় বউ শ্বশুরের সেবাটা করতো। শ্বশুর মশাই ঠান্ডা লুচি খান না বা ঠান্ডা রুটি খান না, কিন্তু তিনি খেতে আসার ঠিক আগেই তার জন্য রুটি লুচি ভাজার বন্দোবস্ত করতে হতো। বিছানা পাততে হতো, পা টিপতে হতো, অর্থাৎ বড় বউ বড় শ্বশুর মশাইয়ের বিছানা পেতে দিতেন, তার পা টিপে দিত। কত কাজ করতে হতো সারা জীবনে, এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। অর্থাৎ বড় বউয়ের কাছে শ্বশুর দেবতার সমান ছিল, তার সেবা শুশ্রূষা করার দায়ভার মোটামুটি বড় বউয়ের ঘাড়ে কিছুটা ন্যস্ত ছিল। যেমন মেজ বউ শাশুড়ির দায়িত্ব নিয়েছিল, তেমন বড় বউ শ্বশুরের দায়িত্ব নিয়েছিল। তো সেই জন্য পরে এই বড় বউয়ের একটা ব্যাপক অ্যাটাচমেন্ট ছিল শ্বশুর মশাইয়ের সঙ্গে, এবং শ্বশুর মশাই মারা গেলে পরে বড় বউয়ের কি হবে, এই কাজগুলো করতে হবে কিনা, কিভাবে করবে, কি হবে, এই নিয়ে তার মনে চিন্তা গেল। তারপরে কি আছে দেখো, ডাক্তাররা বলেই দিয়েছে, বলে আজ এই হোমযজ্ঞই হচ্ছে, অর্থাৎ ডাক্তাররা বলে দিয়েছে যে তিনি আর বাঁচবেন না। তো তিনি ডাক্তাররা জবাব দিয়ে দেওয়ার পরেই এই হোমযজ্ঞই হচ্ছে। ছোট বউয়ের এক বাবা তান্ত্রিক এনেছেন। আমরা বড় বউয়ের কথা পেয়েছি, মেজ বউয়ের কথা পেয়েছি, সেজ ছেলে বিলেতে, তো সেজ বউ এখানে থাকবে বলে কোনো আশঙ্কা আমরা করতে পারি না। ছোট বউয়ের কথা পাচ্ছি যে ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছেন। এটা শর্ট কোশ্চেন আসে যে তান্ত্রিক কে এনেছে, ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছে। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, এটা একটা প্রশ্ন আসে যে কালো বিড়ালের লোম কি আনতে গেছে ভজন চাকর, বা ভজন চাকর কি আনতে গেছে কালো বিড়ালের লোম, এটা একটা প্রশ্ন আসে। শ্মশান থেকে বালি এমন কত যে ফরমাস, অর্থাৎ একটা যজ্ঞ হবে, সেই যজ্ঞের আয়োজন করা চলছে। যজ্ঞের জন্য 5 রকমের কাঠ এসছে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এই 5টা কাঠের নাম মাঝে মাঝে একবার মনে হচ্ছে জিজ্ঞাসা করেছিল, খুব সম্ভবত আমার মনে হচ্ছে একবার কোনো টেস্টের কোশ্চেনে বা এইচএস এর কোশ্চেনে, খেয়াল নেই, যে প্রশ্ন করেছিল যে আদমন করে যে কাঠগুলো আনা হয়েছে সেই 5 রকম কাঠের নাম লেখো। তো বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এই 5 রকমের কাঠ আনা হয়েছে আদমন করে, সেগুলো সব এক মাপ করে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে হবে, সেটা আনতে গেছে ভজন চাকর, আর শ্মশান থেকে বালি আনা হবে, এমন নানা রকম ফরমাস দেওয়া হয়েছে। তো এই হলো গিয়ে আমাদের যজ্ঞের আয়োজন এবং যজ্ঞের আয়োজন সম্পর্কিত বিষয়।
এবার এই যেটুকুনি পড়া হলো এইটুকুনের মধ্যে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করে ফেলো। যেটুকুনি পড়ালাম সেটুকুনের মধ্যে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করে ফেলো। কারো কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? থাকলে করে ফেলো, না থাকলে বলো নেই। বুঝবো কি করে আমি বাবু? তোমার কি শরীর খারাপ? পূর্ণিমার কি শরীর খারাপ? গলা এরকম শোনাচ্ছে কেন? হুম? শরীর তো খারাপ না। কি হয়েছে শরীর খারাপ? মানে শরীর খারাপ না বললাম, শরীর ও খারাপ না। এবার আচ্ছা যখন মানে হোয়াটসঅ্যাপে আমার কথা তুমি বললে যে আমি তখন তোকে বলে দিলাম, তারপরে আমি আর দেখিনি। ওই জন্য আচ্ছা। তারপরে পৃথা আর গ্রুপের তো নোটিফিকেশন অফ করা থাকে, ওই জন্য বুঝতে পারিনি। তাই পৃথা পরে বললো, তাই আমি জানতে পারলাম। আর তোমার 4টে থেকে পড়া আছে, ওই জন্য আর আমি তাই জিজ্ঞাসা করেছিলাম যে এখন আসছে কিনা। ঠিক আছে, আমি 4টেতেই ছুটি দিয়ে দেবো, একটু পরে ছুটি দিয়ে দেবো। আচ্ছা, অনেকে পরে জয়েন করেছো। যখন শুরু করেছিলাম তারপরে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে নোট দিয়ে দিয়েছি দুটো। কে বাচের পরে অলৌকিক, আর একটা কিসের নোট দিলাম যেন, নানা রঙের দিন, নাটক নানা রঙের দিন অলৌকিকের নোট দিয়ে দিয়েছি। নোটগুলো একটু রেডি করে ফেলো। আমি কিন্তু এইটা পড়ানো হয়ে গেলে একদিন পরীক্ষা নেব। পরীক্ষা নেবো ইন দ্যাট কেস, তোমাদের লিখতে দেবো, বাড়িতে লিখে আমার ছবি তুলে পিডিএফ করে পাঠাবে। আর 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 তারপরে এমসিকিউ ধরবো আমি। তো যাই হোক, এটা একটা কাজ করতে হবে, নোটগুলো বাড়িতে রেডি করে ফেলো, ঠিক আছে? তো চলো, আর 10 মিনিট আছে, 10 মিনিটে যতটা পড়ানো যায় পড়িয়ে দিই। আচ্ছা, ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কয়দিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের ভাই আহিনকে এতখানি। আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। এটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ লাইন এবং ভীষণ গুরুত্বপূর্ণ বক্তব্য। কি দেখো, একজন মরণাপন্ন ব্যক্তি, তাকে বাঁচানোর জন্য বা তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য হোমযজ্ঞ হবে। হোমযজ্ঞ জন্য কাঠ আনা হয়েছে এবং নানা রকম আয়োজন করা হয়েছে, খুব ভালো কথা। এইবারে তো সেই হোমযজ্ঞের মধ্যে যে লোকটাকে আমরা মানে এনেছি, যে লোকটাকে আনা হয়েছে হোমযজ্ঞ আহ, কাঠ কাটার জন্য, সেই লোকটা সম্পর্কে এবার কথা বলা হচ্ছে। সে বাদায় থাকে। ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য, অর্থাৎ ওই যে লোকটার কথা বলা হচ্ছে এতক্ষণ, যার নাম পরিচয় আমরা এখনো পাইনি, সেই লোকটা বাদায় থাকে এবং ও নাকি কয়েকদিন খেতে পায়নি। তো কেন খেতে পাইনি আমরা এখনো জানি না, কিন্তু দেখবো কেন খেতে পাইনি। বাসিনী এনেছে, অর্থাৎ লোকটাকে বাসিনী এনেছে, সে বাদায় থাকে, অথচ ভাতের আহিন কতখানি। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ লাইন, যে বড় বউ বা বড় পিসিমা বা মেজ বউ বা ছোট বউ, এদের দৃষ্টিভঙ্গিতে যে লোকটা বাদায় থাকে, অর্থাৎ লোকটা তো বাদা অঞ্চলে থাকে, যে বাদা থেকে আমাদের এখানে ধান আসে, অর্থাৎ যে বাদা অঞ্চলে ধানের চাষ হয়, যে বাদা অঞ্চলে আহ, ধান থেকে চাল হয়, যে চালটা আমাদের এখানে এসে গুদামে থরে থরে সাজানো থাকে, সেই বাদায় চালের অভাব। এই জিজ্ঞাসাটা মানুষের মনে জন্মেছে যে সাপোজ মনে করো বসিরহাটে প্রচুর পরিমাণে ধানের চাষ হয় এবং সেই ধানগুলো উৎপন্ন হওয়ার পর দমদম বা বিধাননগরে চলে যায়। তো বিধাননগরের কোন একটা লোককে যদি বলা হয় যে এই লোকটা বসিরহাট থেকে এসেছে এবং এ ভাত খাবে, তখন সেই লোকটা মনে মনে প্রশ্ন করছে যে বসিরহাটের লোক অথচ ভাত খাবে, মানে বসিরহাটের লোকের ভাতের খিদে এত, না এমনটা হতে পারে যে ওরা তো ভাতের মধ্যেই থাকে, তো ওদের কেন এত ভাতের খিদে? এরকম একটা ব্যাপার বড় বউয়ের দিক থেকে বা বাসিনী বড় পিসিমার দিক থেকে বা মেজ বউয়ের দিক থেকে বা ছোট বউয়ের দিক থেকে বা সমগ্র বড় বাড়ির দিক থেকে বাদা থেকে আসা লোকটির প্রতি মনোভাব পোষণ করা হয়েছে।
বলছে কি, এ আবার কি কথা, চালের বাদায় আবার চালের অভাব নাকি? অর্থাৎ বাদায়, যে বাদা থেকে আমাদের বাড়িতে থরে থরে চাল আসে, যে বাদা থেকে এত এত চাল আমাদের বাড়িতে আসছে, সেই বাদায় আবার চালের অভাব? এটা হতে পারে না কখনো। দেখো না একতলায় গিয়ে ডলে ডলে কত রকমের চাল থরে থরে সাজানো রয়েছে। অর্থাৎ একতলায় গিয়ে দেখতে বলছে যে সেখানে কত চাল গুদাম, মানে গুদাম ঘরে কত চাল থরে থরে সাজানো রয়েছে। তো সেই যে চাল বাদা থেকে এসেছে, সেই বাদায় নাকি চালের অভাব? এটা মানা যায়? তো এরকম একটা অবিশ্বাস্য ব্যাপার বড় বড়োর মনে হচ্ছে, যে কিনা বাদায় চালের অভাব হতে পারে। এটা বড় বড়োর কাছে একটা ভীষণ রকম অবিশ্বাস্য ব্যাপার, যে বাদায় কখনো চালের অভাব হতেই পারে না। তারপরে কি বলছে দেখো, নার্স এসে বসে, বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক ঘুমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছে। তো এই একটা প্রশ্ন আসে, নিচের হল ঘরে কে বসে আছে বা তান্ত্রিক কোথায় বসে আছে, এটা একটা এমসিকিউর প্রশ্ন আসে। আর হচ্ছে গিয়ে, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক ঘুমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন, আর তান্ত্রিক কোথায় বসে আছেন একটা প্রশ্ন আসে। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা চাল গুঁড়ে বের করে দাও তো। নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে, এই যে দিই। তো বড় পিসিমা চাল বের করে দিতে বলছেন, রান্না হবে সেই উদ্দেশ্যে। তো বড় বউ বলছে, দিচ্ছি। এইবারে দেখো, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনি, এত নানানিধি চাল? বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়। হবে নে, বাদায় ওদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকতে নুকতে। আমি বেচতেছি সে চাল। বাদায় এদের চাল হয়, তা দেদিকিনি এক মুষ্টি চাইল গালে দিয়ে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে। সেই কদিন ঘরে আদা ভাত খাইনে, দেবাসিনী বাগ্যতা করিত। আরে আরে, করো কি উৎসবটা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাবো, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি ঝাঁটা। এই একটা লোক কদিন খাইনি শুন, চাগি চাটিয়ে চারদিয়াকে খেতে দে। তো বড় পিসিমা চাল বের করে দিতে বলছেন, বাড়িতে রান্না হবে সেই উদ্দেশ্যে। অর্থাৎ বাড়িতে রান্নার উদ্দেশ্যে চাল বের করার দরকার। সেই চাল বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে কত রকমের চাল রান্না হয়। নিরামিষ ডাল তরকারির সঙ্গে কি চাল রান্না হয়? নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না হয় ঝিঙে শাল চাল। ঝিঙে শাল চাল রান্না হয় নিরামিষ ভাত তরকারির সঙ্গে। রামশাল চালের ভাত চলে মাছের সঙ্গে। মাছ দিয়ে খাওয়া হয় রামশাল চালের ভাত। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। কনক পানি চাল রান্না হয় বড়বাবুর সঙ্গে। মেজো আর ছোট খায় 12 মাস পদ্মজালি চাল। তো পদ্মজালি চাল রান্না হয় মেজো আর সে ছোটর জন্য। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। মামুন চাকর ঝি এদের জন্য কম দামি মোটা সাপটা চাল রান্না হয়। কত রকমের চাল রান্না হচ্ছে? 1 ঝিঙে শাল, 2 রামশাল, 3 কনক পানি, 4 পদ্মজালি, 5 মোটা সাপটা। এই 5 ভাগে ওদের বাড়িতে রান্না হয়। বাবুরা খায়, 5 ভাগে ওই চাল রান্না হয়। এত নানানিধি চাল, কনক পানি, পদ্মজালি, ঝিঙে শাল, রামশাল, মোটা সাপটা, এই 5 রকম চালের নাম শুনে আমাদের যে উৎসব নাইয়া সে প্রশ্ন করছে যে এত রকমের চাল রান্না হয়? তখন বাসিনী বলছে, হ্যাঁ, এত রকমের চালই রান্না হয়। কেন? কারণ বাদা এদের অনেক জমি, এরা চাল এনে পাহাড় করেছে। আর বড় পিসিমা সেই চাল থেকে লুকিয়ে লুকিয়ে কিছু চাল বেচে দিচ্ছে। সেই চাল আমিই বেচছি। অর্থাৎ বড় পিসিমা হাত খরচ চালানোর জন্য বা নিজের একটু সাইড ইনকামের জন্য লুকিয়ে লুকিয়ে চাল বেচে দিচ্ছে। এবং সে চাল বেচে দেওয়ার পরে সেই চাল বাসিনীর হাত দিয়ে বিক্রি হচ্ছে। তো এই 5 ভাগে চাল রান্না হচ্ছে এবং সেই চালের পাহাড় করছে তারা বাদা থেকে চাল এনে। তো এটাই মূল বক্তব্য এখানে এসে দাঁড়াচ্ছে, যে বাদা থেকে প্রচুর পরিমাণে চাল আসছে বড় বাড়িতে। সেই বড় বাড়িতে চালের গুদামজাত হচ্ছে এবং সেই বড় বাড়ির মানুষদের জন্য 5 রকমের চাল রান্না হয়। বাদার মানুষরা খেতে পায় কি পায় না সেটা আমরা এখনো জানি না বা জেনে উঠতে পারিনি, দেখবো এরপরে। কিন্তু বড় বাড়ির মানুষদের জন্য 5 রকমের চাল রান্না হয় এবং 5 রকমের চালের মধ্যে থেকে কিছু চাল কিছু মানুষের জন্য নির্দিষ্ট থাকে। যেমন বড়বাবুর জন্য কনক পানি, মেজো ছোটোর জন্য পদ্মজালি, মাছ ভাতের সঙ্গে রামশাল, নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল,
আর ঝিদের জন্য মোটা কাপড়। অর্থাৎ এই চালের মধ্য দিয়ে প্রত্যেকের বৃত্তের, অর্থের, প্রতিপত্তির একটা শ্রেণী বিভাজন এখানে করে দেওয়া হয়েছে। যেমন মাছ বা নিরামিষের মধ্যে শ্রেণী বিভাজন হয়েছে, তেমনি শ্রেণী বিভাজন হয়েছে বড়বাবু, মেজবাবু, ছোটবাবুর মধ্যে। তেমনি শ্রেণী বিভাজন হয়েছে পরিবারের বাকি মানুষদের সঙ্গে চাকর, ঝি, বামুন শ্রেণীর। এবং একই সঙ্গে শ্রেণী বিভাজন হয়েছে পরিবারের প্রত্যেকটা অংশের। এই শ্রেণী বিভাজন এই ভাতের মানে বিভিন্ন প্রজাতি, অর্থাৎ ভাতের শ্রেণীবিভাজন, এই পরিবারের মধ্যেও যে শ্রেণীবিভাজন স্পষ্ট, সেই শ্রেণীবিভাজনের স্পষ্টতাকে ইঙ্গিত দিচ্ছে। এবং তার সাথেও বড় পিসিমা যে লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে দিচ্ছে, এটাও বড় পিসিমার চরিত্রের একটা দিক, যে কিনা যে পরিবারে এত বিত্তশালী থাকা সত্ত্বেও বড় পিসিমাকে লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করতে হয় এবং কেন হয়, এটাও আমাদের বুঝতে হবে। তো এই অবধি আজকে আমরা পড়বো, এরপরে আর আমরা যাব না। কিন্তু তোমাদেরকে বাড়িতে কিন্তু একটু পড়তে হবে এবং টেক্সটটা ভালো করে পড়তে হবে। তো বড় পিসিমা লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে দিচ্ছে, এই অবধি আমরা আজকে পড়বো। তো বাড়িতে টেক্সটটা ভালো করে পড়তে হবে। আর যেটুকুনি পড়ালাম, যাদের পড়া আছে তারা লেফট নিয়ে নাও, আর যাদের পড়া নেই তাদের যদি কোনো প্রশ্ন থাকে করো, সেই উত্তর দিয়ে আমি ক্লাস শেষ করবো। আর যেটা পড়ানো হলো পুরোটা রেকর্ড আছে, রেকর্ড আমি ক্লাসরুমে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের একটু পরে। তো কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে লেফট করছি। আচ্ছা। যাদের পড়া আছে লেফট নিয়ে নাও, বাট যাদের পড়া নেই তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমায় বলো, আমি উত্তর দিচ্ছি। যাদের পড়া নেই তাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে বলো, আমি উত্তর দিচ্ছি। পৃথা, অঙ্কুশ, রাকেশ, কারো কোনো প্রশ্ন আছে বলো। আমার পড়া আছে, আমি লেফট নিচ্ছি। নাও নাও। রাকেশ, অঙ্কুশ, কোনো প্রশ্ন আছে?